मोबाइल फोन का इस्तेमाल न बदल जाए और सीट पॉकेट ध्यानपूर्वक जांच लें ताकि आपका कोई निजी सामान विमान में न रह जाए। Indigo safe sign has been switched off. Do scan your seat pockets to make sure you don't leave any personal belongings behind and double check your baggage before leaving. This will prevent the bags from getting exchanged with the bags of fellow customers. On behalf of Indigo, we wish you a very pleasant stay here or a happy onward journey. Thank you for choosing to fly with us. আজ 2022 সালের 17ই ডিসেম্বর বেলা 12টায় আমরা আগরতলার মহারাজা বীর বিক্রম এয়ারপোর্টে এসে নামলাম। উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স। এর মধ্যে সবথেকে ছোট রাজ্যটি হলো এই ত্রিপুরা। মাণিক্য বংশের রাজারা এখানে রাজত্ব করেছেন প্রায় 700 বছর। 1949-এর 15ই অক্টোবর ত্রিপুরা স্বাধীন ভারতের সঙ্গে যুক্ত হয় এবং 1972-এর 21শে জানুয়ারি পৃথক রাজ্য হয়। আগরতলা হয় তার রাজধানী। প্রথমেই আমরা উজ্জয়ন্ত প্রাসাদ দেখতে এলাম। এটি রাজবাড়ি নামে বেশি পরিচিত। আগরতলা শহরের সবচেয়ে আকর্ষণীয় স্থাপত্যটি হল এই উজ্জয়ন্ত প্রাসাদ। 1901 সালে মহারাজা রাধাকিশোর মাণিক্যের রাজত্বকালে এই প্রাসাদটি নির্মিত হয়েছিল। প্রাসাদের সামনেই রয়েছে দুটি বড় দিঘি এবং সুন্দর ফুলের বাগান। বর্তমানে আগরতলা স্মার্ট সিটি প্রজেক্ট অন্তর্গত প্রাসাদ ও তার সঙ্গের বাগানের সংস্কারের কাজ চলছে। আর্থিক সহায়তা করছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও ত্রিপুরা সরকার। কিছুদিন আগেও এই প্রাসাদকে রাজ্যের বিধানসভা রূপে ব্যবহার করা হতো। আগরতলায় নতুন বিধানসভা ভবন নির্মাণ হওয়ার পর এই প্রাসাদে এসেছে স্টেট মিউজিয়াম। এই মিউজিয়ামের প্রধান আকর্ষণ হল রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা প্রত্নতাত্ত্বিক বস্তু, মহারাজাদের তৈলচিত্র, বেশ কিছু ঐতিহাসিক আলোকচিত্র, প্রাচীন মুদ্রা, অস্ত্রশস্ত্র, উপজাতিদের ব্যবহার করা পোশাক পরিচ্ছদ, অলঙ্কার ও বাদ্যযন্ত্র। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে প্রদর্শনী কক্ষটি অসাধারণ। ত্রিপুরার রাজপরিবারের সঙ্গে কবিগুরুর আজীবন ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি 7 বার এসেছিলেন ত্রিপুরায়। রাজবাড়ি থেকে আমরা অটো করে গেলাম আখাউড়া বর্ডারে। আগরতলা শহর থেকে
বর্ডার প্রায় 5 কিলোমিটার। প্রতি শনি ও রবিবার বিকেল 4:30 থেকে 4:40 পর্যন্ত ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে একটি অনুষ্ঠান হয়। নিয়ম পদ্ধতি মেনে সূর্যাস্তের আগে একই সঙ্গে দুই দেশের জাতীয় পতাকা নামানো হয়। উভয় দেশের নাগরিকরা আসেন এই অনুষ্ঠান দেখতে। আঠেরো তারিখ সকাল 6:45 আগরতলা স্টেশন থেকে লোকাল ট্রেনে চললাম ধর্মনগর। সাড়ে 3 ঘন্টার পথ ট্রেনেই জল খাওয়ার সারা হলো। গল্প করতে করতে আমরা চলে এলাম ধর্মনগর স্টেশন থেকে দুটি গাড়ি ভাড়া করে 17 কিলোমিটার দূরে ঊনকোটি দেখতে এলাম। আগরতলা থেকে 178 কিলোমিটার দূরে এই ঊনকোটি। কেন ভেতরে বসার জায়গা? তাহলে ওইখানে গিয়ে বসার জায়গাতে তাও এখানে যেতে পারবে, ওইখানেও ড্রপ করতে পারবে। ক্যামেরা আলো নয়, ক্যামেরা দিয়ে ছবি আলো নয়। কে বললো? পাশের ছোট গেট দিয়ে
ঢোকার আগে আমাদের নাম ও ফোন নাম্বার রেজিস্টারে লিখে দিতে হলো। ভেতরে সুন্দর বসার জায়গা, খাওয়ার জল ও শৌচাগারেরও ব্যবস্থা আছে। এবার আমরা ধীরে ধীরে ঊনকোটি পাহাড়ের দিকে এগোতে লাগলাম। ঠিক আছে, হ্যাঁ যান যান।
উত্তর ত্রিপুরা জেলার নগুনন্দন পাহাড়ের গায়ে খোদাই করা অসংখ্য ভাস্কর্য, ছোট বড় প্রস্তর খণ্ডকে বিভিন্ন মূর্তির রূপ দেওয়া হয়েছে। ঊনকোটির ভাস্কর্যগুলি পায়ে হেঁটে দেখার জন্য রয়েছে ইট দিয়ে বাঁধানো সরু পথ এবং সিঁড়ি। ঐতিহাসিকদের মতে অভিনব এই ভাস্কর্যগুলি অষ্টম বা নবম শতাব্দী। उधर है क्या? किधर जाएंगे? इधर जाएंगे, इधर जाएंगे? आपका मर्जी। उधर आगे भी ऊपर है, बहुत चढ़ाई है, उधर से ए, ऊपर जाने का नहीं है, नीचे जाते हैं। इधर में पानी आता है हमेशा, इधर आदमी नहाता है, पूजा वूजा होता है, इधर बहुत बड़ा मेला लगता है। ये मंदिर जैसे माना जाता है। আমরা ঊনকোটি দেখে আসার দুদিন পরে আগরতলার স্থানীয় এক সংবাদপত্রে দেখলাম যে ভারতের 3টি দর্শনীয় স্থল 2022 সালের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় যুক্ত হয়েছে, যার মধ্যে অন্যতম এই ঊনকোটির ভাস্কর্য। 19 তারিখ সকাল 8টায় দুটি গাড়ি ভাড়া করে আমরা চলেছি ছবিমুড়া দেখতে। আগরতলা থেকে 77 কিলোমিটার দূরে অমরপুর বাজার, বাজার থেকে 9 কিলোমিটার পথের শেষে গোমতী নদীর ঘাট। এই হলো গোমতী নদীর ঘাটে যাওয়ার রাস্তা। টুরিস্ট লজ আছে, অনেকে এখানে থেকে ছবিমুড়া দেখেন। সুলভ শৌচালয় ও হোটেলেরও ব্যবস্থা আছে। এই মুক্ত মঞ্চে প্রতি বছর ছবিমুড়া উৎসব পালিত হয়। গোমতী নদীর ঘাট থেকে মোটর বোট ভাড়া করে বা শেয়ারে মাথাপিছু টিকিট কেটে বেরিয়ে নেওয়া যায় ছবিমুড়া। এই ডান দিকে দেখো, এই যে ডান দিকে পাথর খোদাই মূর্তি, পাথর খোদাই করে। हाँ, वो दुर्गा मूर्ति के सामने थोड़ा रुकना, कुछ देर रुक जाना। हाँ, महिषासुर मूर्ति ना, ওখানে একটু দাঁড়াতে বললাম। হ্যাঁ, বিশ্বকর্মা। এখানে বসুন। দুর্গা মূর্তি
আপনি এখান থেকে বলে তুলুন না, এটা ভালো, এখানটা বসে মহিষাসুর মূর্তিটা কোথায় জিজ্ঞেস করুন তো? তুমি ওকে বলে দাও ওখানে যেন একটু দাঁড়ায়। মূর্তিগুলোকে তুলতে পেরেছিস? হ্যাঁ আমি তোমার ভিডিও তো স্টিল তুলতে পারলাম না, সেই রডগুলো কেনার সময় আমার বাসা শেখা আমাদের একটা জায়গা পুরো হয়ে গেল, আরো महिषासुर मर्दी। हाँ कहाँ पे? इधर लेफ्ट में है कि राइट के जाना है? हाँ इधर है क्या? नहीं वहाँ पे दुर्गा मूर्ति दिखा के फिर यहाँ पे जाए। अच्छा ঘাট থেকে বোট ভাড়া করে প্রায় 2 ঘন্টা ধরে আমরা দেখছি এশিয়ার অ্যামাজন। গোমতী নদীর দুপাশে লম্বা প্রাচীরের মতো দাঁড়িয়ে ঘন জঙ্গলে মোড়া এই দেবতামুড়া পাহাড়। পাহাড়ের গায়ে খোদিত আছে শিব, বিষ্ণু, কার্তিক, গণেশ প্রভৃতি দেবদেবী ও পশু পাখির মূর্তি। ভাস্কর্যগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শিল্পকর্মটি হল পাহাড়ে খোদিত প্রায় 20 ফিট উঁচু দশভুজা মহিষাসুর মর্দিনী দুর্গা মূর্তিটি। দেবীর চুলের জায়গায় রয়েছে অসংখ্য সাপ। এই দেবী মূর্তিটি
চক্রা কমা নামে পরিচিত। নানা অনেক ডিপার্টমেন্টের এটা पूरा गाड़ी में आया था ये रोड मैं जब आया तो उसके पीछे आया था। আচ্ছা দাঁড়িয়ে আছি ওদের জন্য। এই একটু স্লো যাইও। জাল লাগানো আছে দেখো। হ্যাঁ একটা ধরুন তো। ওই জন্য অন্য কিছু একটা হয়েছে, টাইমার অফ লেখাচ্ছে। I would have missed that. বলি রেডি ঠাকুর এসছে ওই জায়গাটা, বলি ওই এই বাঁ দিকের দেওয়ালে ওই মূর্তিগুলো এসে গেছে, ওই আগেরটা না, এইটা না, ওই আগেরটা। ওইটা যে যারা মিস করেছে ছবি তুলে নাও। You take from your left. Yeah, sure. Take your. ঐতিহাসিকরা মনে করেন এই অভিনব ভাস্কর্যগুলি 1580 থেকে 1600 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি। প্রতি বছর বর্ষায় পাহাড়ের গায়ে খোদাই করা ভাস্কর্যগুলি বনের আগাছায় ঢাকা পড়ে যায়। বর্ষা বিদায় নিলে আগাছা পরিষ্কার করার কাজ শুরু করে স্থানীয় জামাতিয়া মানুষেরা। তাই শীতের সময় ছবি মোড়া বেড়াতে যাওয়া ভালো।
হ্যাঁ নিয়ে গেলে পরে ঘুরিয়ে আনবে নিয়ে যাবে ওয়াটার মিলে যাবো जाएगा তো বলো হাঁটতে পারি না বলতে পারছি না তোমার জায়গা মকা খাই তোমার যাচ্ছে বড় কি লামা অমরপুর থেকে ফেরার পথে আমরা এসেছি ত্রিপুরেশ্বরী মন্দির। স্থানীয় মানুষদের কাছে মাতাবাড়ি নামে পরিচিত, 51 সতীপীঠের অন্যতম। পুরাণ অনুসারে সতীর ডান পা পড়েছিল এখানে। 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্যের রাজত্বকালে ছোট্ট একটি টিলার ওপর এই মন্দিরের নির্মাণ হয়। গর্ভগৃহের কালো কোষ্ঠী পাথরের মূর্তিটি মহারাজা ধন্যমাণিক্য চট্টগ্রাম থেকে এনেছিলেন। মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুক হলো তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধনে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, যদি তোর ও মন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদিয়া ঝোর ধারে, যদি তোর ও মন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদিয়া ঝোর ধারে, যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয় সেই সে অশ্রুতে, তবু আমার কাছে আসবি নে তোর এমন সাধ্য নেই ও মা, এমন সাধ্য নেই। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। পরবর্তীকালে কল্যাণমাণিক্য মন্দিরের কাছেই একটি দিঘি তৈরি করান, যার নাম কল্যাণ সাগর। দিঘি খোঁড়ার সময় একটি দেবী মূর্তি পাওয়া যায়। ছোট মা নামে তিনিও পূজিতা হন এই মন্দিরে। এরপর আমরা উদয়পুরের আরও একটি প্রাচীন মন্দির ভুবনেশ্বরী মন্দির দেখলাম। রাধা গোবিন্দ মাণিক্যের রাজত্বকাল 1600 থেকে 1675 খ্রিস্টাব্দের মধ্যে এই মন্দিরের নির্মাণ হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ভুবনেশ্বরী মন্দিরের পটভূমিকায় তার রাজর্ষি উপন্যাস ও বিসর্জন নাটক রচনা করেছিলেন। অতীতে এই মন্দিরে
নরবলি দেওয়া হতো বলে জনশ্রুতি আছে। বর্তমানে এই মন্দির বিগ্রহহীন। কাছেই অন্য একটি মন্দির আছে। এইখানে ভুবনেশ্বরী মায়ের পূজা হয়। পূজারীর মুখে শুনলাম আগেকার দিনের কথা। এটা তো আপনার এই এতটুকুই বললাম, মানে যে 700 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা বা পূজা করে গেছে, আর হইলেও সেন্ট্রাল গভর্নমেন্ট এটা রক্ষা করে রাখছে পড়া দিয়া, এতটুকুই জানি। ভুবনেশ্বরী মন্দিরের পাশেই ত্রিপুরার পুরনো রাজবাড়ি। একসময় উদয়পুর ছিল ত্রিপুরার রাজধানী। এই রাজবাড়ি থেকেই রাজ্য শাসন করতেন মাণিক্য বংশের রাজারা। 1760 খ্রিস্টাব্দে রাজধানী চলে যায় আগরতলায়। কৃষ্ণমাণিক্য ছিলেন শেষ রাজা। এখন রয়েছে জরাজীর্ণ রাজবাড়ির এই ধ্বংসাবশেষ। এই ছিল রাজবাড়ির অন্দরমহল। রাজসেবক ছাড়া অন্দরমহলে কেউ প্রবেশ করতে পারত না। রাজবাড়ির মুক্ত মঞ্চ। প্রতি বছর 25শে বৈশাখ এখানে দুদিন ব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। প্রচুর লোক সমাগম হয়। দেশ বিদেশের শিল্পীরা কবিগুরুর গান ও আবৃত্তি পাঠ করে। নৃত্যেরও অনুষ্ঠান হয়। আগরতলার একমাত্র ফ্লাইওভার, নিচে বটতলা বাজার। এখানেই এক হোটেলে আমরা উঠেছি। জমজমাট জায়গা। এখান থেকে মেন রোড ছেড়ে ডান দিকে কমলা সাগরের দিকে চললাম। 20 তারিখ সকাল 8:30টায় আমরা দুটি গাড়ি ভাড়া করে চলেছি কসবা কালীবাড়ির উদ্দেশ্যে। সুন্দর এই রাস্তাটি। ডান দিকে ভারত বাংলাদেশের বর্ডার। কাঁটাতারের এপারে ভারত আর ওপারে বাংলাদেশের কুমিল্লা। ওপারের ঘরবাড়িগুলি হলো কসবা বাজার। পাসপোর্ট ছাড়াই যাওয়া যায় ওই বাজারে। বর্তমানে করোনার জন্য ওই বাজার বন্ধ আছে। প্রত্যেকটা জিনিসে একটা থাকে না, একটা গুণ মাথাতে। ও সীমান্তিক ক্যাফেটেরিয়া, বাবা। আগরতলা থেকে 28 কিলোমিটার দূরে কমলা সাগর দিঘি। দিঘির কাছেই টিলার ওপর কসবা কালীবাড়ি। পঞ্চদশ শতকের শেষ ভাগে মহারাজা বিজয় মাণিক্য খড়ের গৃহে বর্তমান বিগ্রহ স্থাপন করেছিলেন। পরবর্তীকালে মহারাজা কল্যাণ মাণিক্য মন্দির নির্মাণ করে মূর্তি সংস্থাপন করেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে
शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम सर्वमंगलमंगल्ये शिवे। আমার নাম রাহুল চক্রবর্তী। আমি কসবা মায়ের পূজারী। আমার দাদু বাবা বংশ পরম্পরা করে আইতাছে মার পুজো। আমিও দাদু বাবার সাথে এই মন্দিরে লিপ্ত। মহারাজা ত্রিপুরার যে মহারাজা কল্যাণ মাণিক্য, মহারাজা কল্যাণ মাণিক্য ওই মারে স্বপ্নে আদিশে বাংলাদেশ থেকে এখানে স্বপ্নে আদিশে মারে এখানে আনছে। বাংলাদেশ শ্রীহট্ট জেলা হবিগঞ্জ গাঁও কাশিমনগর এলাকায় এক ভদ্রলোকের বাড়িতে এক ব্রাহ্মণ পরিবারের ভিতরে এই মার পুজো হইত। তো তখনকার সময়ে রাজার আমলে এখানে ঠিক মতে মায়ের পূজা ভালোভাবে হইতেছে না। তখন মহারাজা ত্রিপুরার যে মহারাজা ছিল কল্যাণ মাণিক্য তাই নিয়ে স্বপ্নে আইসে মা। আসার পরে কইছে যে আমার তো এখান থেকে উঠাইয়া দ্বিতীয় কোনো স্থানে মারে প্রতিষ্ঠা। তখন কইছে তুমি যে হাতির পিঠে ঘুরা চড়ো, ওই হাতি সকালে উঠে ছেড়ে দিবা। আসুন হাতি যেখানে বিশ্রাম করব সেখানে আমার মন্দির নির্মাণ করবো। হ্যাঁ, তখন মহারাজ কল্যাণ মাণিক্য ভোরের বেলা তো হাতি ছেড়ে দিছে। তো হাতি এখানে মায়ের এখানে আপনি গেছে, এখানে হাতির পিঠে ঘুরা মা আইসে। ওখানে মহারাজা ধন্যমাণিক্য তাদের ছেলে মহারাজা ধন্যমাণিক্য এই মার এখানে প্রতিষ্ঠা করছে। এই মার যে বিগ্রহটা পুষ্টিক পাথরের, এই পাথরটাও স্বপ্নে আদিছে। এই মার এই স্বপ্নে আদিছে আইনা এরপরে এই মার বর্ণ ইয়ে করে এখানে মার প্রতিষ্ঠা করছে। এটা আনুমানিক 530 বছর পুরানো। মার রূপ হইছে দুর্গা রূপ। হ্যাঁ, মাথার উপরে পঞ্চনাগ আছে, 10 হাত আছে, মা সিংহের উপরে বসানো, মহিষাসুর আছে, দেবীর পদতলের নিচে শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গ থাকাতে কালী নামে পরিচিত। দশভুজা দক্ষিণা কালী। মা সরকারি ক্ষেত্রে নাম হইছে কসবেশ্বরী কালী মাতা মন্দির। কমলা সাগর দিঘি ইয়ে হয়েছে। মহারাজার যে রানী আছিল কমলা দেবী, তাইনের নামে দিঘির খনন, তাই নিয়ে এই দিঘিতে সমর্পণ হয়েছে। স্বপ্নে দেখা যাচ্ছে মহারাজা যে আমার নাক বরাবর পুকুর কাটার লেগে, তখন নাক বরাবর পুকুর কাটলো। নাক বরাবর পুকুর কাটার পরে এখানেও জল উঠে না। তখন উদয়পুর রাঙামাটিতে মহারাজারা মেয়ে নিয়ে আসিল, রাজবাড়ি আসিল। ওইখান থেকে রাজারা আইয়া এখানে মায়ের গঙ্গা পূজা টুজা দিছে। দেওয়ার পরও জল উঠে না। তখন সে মা স্বপ্নে দেখাইছে যে তোমার যে রানী কমলা দেবী তুমি এখানে দিঘিতে নামার জন্য। তখন দাঁড়িয়ে নামছে, এক পাও আগ্রা জল চতুর্দিকে সুসুপিরা ডাক দিয়ে জল আছে, এক পাও নামে জল উঠে উঠলো। দেবী আর উঠতে পারছে না, এই মায়ের আদেশে এখানে 11টায় প্রত্যেকদিন নিত্য পূজা হয়। ফল মিষ্টি দিয়ে আমার ভোগ লাগানো হয় সরকারি খরচাতেই। 11টা থেকে 12টা মার মেন পূজা হয়। 12টার থেকে 12:30টার মধ্যে মায়ের বলি, যদি ভক্তরা কোনো বলি টলি নিয়ে আইয়ে। আর সরকারিভাবে বলি হয় অমাবস্যাতে। হ্যাঁ, আর 12:30 থেকে 1টার মধ্যে মায়ের পুষ্পাঞ্জলি, 2টা থেকে 2.5 8 ঘন্টা মায়ের বিশ্রাম। ভোর 6টায় মায়ের মন্দির খুলে, 7টায় মার স্নান, সন্ধ্যারতি 7টায়। আর মন্দির রাত্রি 8টায় ক্লোজ।
না না এই বেড়া ঘাট নেই, ঘাট ওইখানে আছে। আমরা কসবা মন্দির দেখে 3 কিলোমিটার দূরে এলাম সিপাহীজলা দেখতে। আগরতলা থেকে 25 কিলোমিটার দূরে উদয়পুর যাওয়ার পথে পড়ে এই সিপাহীজলা অভয়ারণ্য, যার আয়তন প্রায় 18.5 বর্গ কিলোমিটার। অভয়ারণ্যের ভিতরেই গড়ে তোলা হয়েছে একটি চিড়িয়াখানা। চশমা বাঁদর, বিভিন্ন প্রজাতির ভালুক, ক্লাউডেড লেপার্ড, সিংহ, বার্কিং ডিয়ার, খরগোশ, শিয়াল প্রভৃতি প্রাণী ছাড়াও অন্যান্য পশু পাখি ও সরীসৃপ আছে। এছাড়া আছে একটি কৃত্রিম লেক। শীতকালে সেখানে দূর দূরান্ত থেকে আসা পরিযায়ী পাখিদের মেলা বসে। লেকের জলে বোটিংয়েরও ব্যবস্থা আছে। হ্যাঁ চলেন এদিকে চলেন। ওই ওই যে বসে আছে, ওই যে 3-4টে বসে আছে। না না এই দেখুন এইদিকে তাকাবে। সামনে এসছি, ওই সামনে এসছি। এসছে আমারই নিয়েছে, আমি এই না আমি চোখগুলো জানতে পারছি না। হ্যাঁ আসছে এসেছে। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বন্যপ্রাণীটি হলো এই চশমা বাঁদর। ভারতে আর কোথাও এই চশমা বাঁদর দেখা যায় না।
হ্যাঁ হ্যাঁ। সিপাহীজলা থেকে 26 কিলোমিটার দূরে মেলাঘরের দিকে আমরা চলেছি। মেলাঘর থেকে 2 কিলোমিটার দূরেই নীরমহল। প্রাসাদের নামেই এই জায়গার নাম নীরমহল। দূর থেকে প্রথম দর্শনেই ভালো লাগে এই প্রাসাদ। প্রায় 5.5 বর্গ কিলোমিটার বিস্তৃত প্রাকৃতিক সরোবর রুদ্রসাগরের বুকে ভেসে আছে নীরমহল প্রাসাদ। এটি ভারতের দ্বিতীয় ও উত্তর পূর্বাঞ্চলের একমাত্র জলমহল। এই প্রাসাদ রাজাদের গরমকালে থাকার জন্য নির্মিত হয়েছিল। 1930 সালে ত্রিপুরার শেষ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য নীরমহল নির্মাণ শুরু করেন। দায়িত্ব দেওয়া হয় কলকাতার মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানিকে। শেষ হতে 8 বছর লেগেছিল। প্রাসাদের সর্বত্র হিন্দু ও মুঘল নির্মাণ শৈলীর সংমিশ্রণ দেখা যায়। প্রাসাদে আছে 24টি কক্ষ। আমরা ঘুরে দেখলাম রাজদরবার, অন্দরমহল, নাচমহল, অতিথিশালা, গম্বুজ আকৃতির ওয়াচ টাওয়ার, ফুলের বাগান ইত্যাদি। এক সময়ে চূড়ান্ত অবহেলার শিকার হয়ে নীরমহলের অনুপম সৌন্দর্যের অনেকটাই নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত সরকারি উদ্যোগে সংস্কারের কাজ আরম্ভ হয় এবং নীরমহলের লুপ্ত গরিমা অনেকটাই পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। সন্ধ্যের পর বিভিন্ন দিক থেকে আলো ফেলে নীরমহলকে আলোকিত করা হয়। শনি ও রবিবার সন্ধেবেলায় নীরমহলের ভিতরে লাইট অ্যান্ড সাউন্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দূরে দেখা যাচ্ছে জেলেরা মাছ ধরছে। পড়ন্ত বিকেলে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে রুদ্রসাগরের রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। স্থানীয় লোকেরা এই সরোবরকে বলেন নদীজলা। বিকেল 5টার পর বোট সার্ভিস বন্ধ হয়ে যায় বলে বেশিক্ষণ প্রাসাদের ছাদে দাঁড়িয়ে রুদ্রসাগরের সৌন্দর্য উপভোগ করা গেল না।